বলি অর্থ হচ্ছে যে ঘরের মধ্যে একটা বিরাট কিছু সত্য সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সকলেই চেষ্টা করছি আজ সত্যটা নাই এরকম একটা ভান করার। না, সত্যটাকে আসলে সত্য বলেই আমাদের স্বীকার করে আগাতে হবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? আওয়ামী লীগকে নির্বাচন করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি একটা বড় অংশ যারা এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তারা কিন্তু চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক। তারা বলছে সকল বিচার শেষ করে নির্বাচন হবে। সুতরাং অনেক দিকে অনেক রকম প্রশ্ন আছে। আবার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে আমরা শুধু আজকে আর কালকে ভাবলে তো হবে না। আজ থেকে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, 50 বছর পরে এই নির্বাচনগুলোকে কিভাবে দেখা হবে। বলা হবে যে ওই 14-18-তে যা হয়েছে 24-এর নির্বাচন বা 25-এর নির্বাচনও তাই হয়েছে, তাই তো হবে, হবে না? তো সুতরাং এগুলো সকল কিছু মাথায় রেখেই তো নির্বাচনের পথটা আমাদের পাড়ি দিতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে? একটা কি মারামারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? সুতরাং এই প্রশ্নগুলো আমি মনে করি সকলের মনে আছে, কিন্তু কেউ মুখে বলছে না। দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত এবং এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান আলাপ আলোচনার মধ্যে দিয়েই হওয়া উচিত। আর রাজনীতিতে ডেফিনেটলি যতটুকু ডিজাস্টার হওয়ার কথা ছিল হাসিনা পতনের পরে, এমনকি হাসিনারা ক্ষমতায় থাকার সময় নিজেরাই বলতো আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, হাজার হাজার আওয়ামী লীগের কর্মীকে মেরে ফেলা হবে। বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু সেইভাবে, যেইভাবে ওবায়দুল কাদের বলতো যে কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাইকে মেরে ফেলবে, সেরকম অবস্থা বাংলাদেশে হয় নাই। বাংলাদেশের মানুষ যথেষ্ট ধৈর্য, সহিষ্ণুতা এবং সহমতের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি। তবে এইটুকুই বলবো যে একটা বিভাজনের রাজনীতি, একটা নির্মূলের রাজনীতির মধ্যে বাংলাদেশ গত 15 বছর ছিল। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, পাকিস্তান প্রেমী, ভারত প্রেমী ইত্যাদি 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 নানান ভাবে বাংলাদেশের মানুষকে শার্পলি ডিভাইডেড, খুব খুব শক্তভাবে তাদেরকে বিভাজিত করে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে আমি মনে করি একটা উত্তরণ ঘটতে চলেছে এবং আমি আশা করবো, আমি সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশটা যেন সকলের হয়। আমরা যেন বাংলাদেশ পন্থী হই। আমি এক দল করি, আপনি ভিন্ন দল করেন, আরেকজন হয়তো আরেক দল করে, তাতে কিছু যায় আসে না ভাই। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই বাংলাদেশের মানুষ। আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ, এটুকু যেন আমাদের মাথায় থাকে। আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচনটি কবে হতে যাচ্ছে। এটি একটি ভালো খবর নিঃসন্দেহে। তবে আমরা আরো বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম, দেশের মানুষও আশ্বস্ত হতো ঠিক রোড ম্যাপটি কি হতে পারে, কবের মধ্যে তারা নির্বাচন নিয়ে ভাবছে, এটা যদি তারা আরেকটু পরিষ্কার করত তাহলে আমার মনে হয় দেশের মানুষ আরো অনেক বেশি আশ্বস্ত হতো। আপনারা জানেন যে দেশে 5ই অগস্টের পর থেকে নানান মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রে ব্যস্ত। তারা এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ পরিচালনা করবে এই সুযোগ দিতে রাজি না। সেই জায়গা থেকেই আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে, আর কোন সরকারের পক্ষে তত সহজে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। সুতরাং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সকলের জন্যই মঙ্গলজনক হবে। দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না, বিকজ বিনিয়োগের জন্য একটা স্টেবল পরিবেশ সকলেই চায়। ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন দেশে একটা স্টেবল অবস্থা বা স্থির অবস্থা বজায় থাকবে। তো সেই দিক থেকে চিন্তা করলেও নির্বাচিত সরকারের কিন্তু কোনো বিকল্প নেই এবং
বিশ্বাস করি যখন একটি জবাবদিহিতামূলক সরকার আসবে, যখন মানুষের কাছে দায়বদ্ধ সরকার আসবে, মানুষের সরকার, মানুষের ভোটের সরকার আসবে, তখন পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হবে। তো বিএনপি বলে ব্যাপার নয়, বহু নিরীহ মানুষকে আমি জানি টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে, টাকা না দিলে মামলায় নাম দেয়া হবে। এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশেই ঘটেছে। দুই হচ্ছে, আগে হয়তো কোনো কারণে শত্রুতা ছিল, এখন আমার অবস্থা একটু শক্ত হয়েছে, একটু শুভ দিন আসছে বলে মনে হচ্ছে, আমি আমার জমির দ্বন্দ্ব যার সাথে, পারিবারিক দ্বন্দ্ব যার সাথে, গোষ্ঠীগত দ্বন্দ্ব যার সাথে, তাকে এনে মামলায় দিয়ে দিচ্ছে। অত্যন্ত নেককারজনক। আমি প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আমি পুলিশকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, মামলা নেবার আগে দয়া করে যাচাই বাছাই করবেন। এক। দুই হচ্ছে, অনেকেই পুলিশ অফিসাররা বলেন মামলা নিতে আসলে তো মামলা নিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, মামলা নেন, কিন্তু পরদিনই গিয়ে অ্যারেস্ট করতে দৌড়াদৌড়ি করেন না। একটু খবর নেন, খোঁজ নেন, তদন্ত করেন। যদি তদন্তের সত্যতা পাওয়া যায়, নিশ্চয়ই আপনারা তাকে গ্রেফতার করবেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, কিন্তু তার আগে সত্য মিথ্যাটা যাচাই করুন, তদন্ত করুন। আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে, বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে শিখেছে। এই শেখার জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ ভুলবে না। সাঁতার যে একবার শিখে, সে কিন্তু আমৃত্যু সাঁতার কাটতে পারে। সুতরাং সাবধান। আমি খোলাখুলি বলছি, এখানে যার নামই আসুক মামলা বাণিজ্যের সাথে, প্লিজ আপনারা প্রকাশ করেন। যদি আমার নামও পান, আমার নামও প্রকাশ করেন। এই ধরনের শাসকরা কিন্তু চেষ্টা করে মিডিয়াকে বা গণমাধ্যমকে যতদূর সম্ভব নিজের স্বার্থে ব্যবহার করতে, কিন্তু তার মধ্যেও মূলধারার গণমাধ্যমের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখতে পাই অনেক খবর যেটা হয়তো মূলধারার গণমাধ্যম নানান চাপে হয়তো প্রকাশ করতে পারে নাই। আমি এটাও বিশ্বাস করি, যদি আগামীতে আপনাদের সকলের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমি আশা করি এবং বিশ্বাস করি বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।